নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে ডিঙ্গামানি গ্রামে থাকাকালীন কিছু কিছু যে ঘটনা, সেই ঘটনাগুলো আপনাদের শোনাব। সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর কিছুদিন ডিঙ্গামানি গ্রামে পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। একদিন বেলা ৩টের সময় শ্রী শ্রী ঠাকুর রোহিণীবাবুদের সঙ্গে করে শ্রদ্ধেয় ভ্রাতা শ্রী মতিলাল চক্রবর্তী বাড়িতে উপস্থিত হন। পথে আরও ২-১ বাড়িতেও পদার্পণ করেছিলেন। মতিবাবুর ঘরে গিয়ে দেখলেন সুন্দর একটি বিছানা পাতা রয়েছে। ঠাকুর ওই বিছানায় শুয়ে পড়লেন। ২-১ মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়লেন। ঘরের একপাশে অনেক স্ত্রীলোক বসে আছে। রোহিণীবাবু নিকটেই একটি বাড়িতে গিয়েছেন। সেখানে একটু দেরি হচ্ছিল। এদিকে চাঁদপুর হইতে ৭ দিন হয়ে এসেছেন, কোনো সংবাদ পাওয়া যায়নি। রোহিণীবাবু স্ত্রী ব্যস্ত হয়ে টেলিগ্রাম করেছেন। জনৈক ভক্ত ওই টেলিগ্রামটি হাতে নিয়ে সেখানে গিয়ে চিৎকার করে ঠাকুরকে বললেন, রোহিণীবাবুর টেলিগ্রাম আসিয়াছে। ঠাকুর বলিলেন, তার আমি কী করিব, রোহিণীবাবুকে দেন গিয়া। একজন দৌড়াইয়া রোহিণীবাবুকে সংবাদ দিলেন। রোহিণীবাবু আসলে ঠাকুর বলিলেন, চলেন, এখান থেকেই যাই। যেমন কথা তেমন কাজ। ঠাকুরের ডান পায়ে ভয়ানক বাতের বেদনা, কিন্তু তিনি রোহিণীবাবুর কাঁধে ভর দিয়ে ঠাকুর বেরিয়ে আসলেন। সেখানে তখন উদ্দাম কীর্তন চলছে। ঠাকুর উঠানে নামলে একজন ভক্ত গড়াইতে গড়াইতে একেবারে ঠাকুরের পায়ের উপর পড়লেন। ঠাকুর ব্যথা ব্যথা বলিয়া চিৎকার করে উঠলেন। তারপর এক অভাবনীয় দৃশ্য। ঠাকুর রোহিণীবাবুর গলা জড়িয়েছিলেন। রোহিণীবাবু তাহাকে শিশুটির মতো কোলে করে অক্ষয় কুমার চক্রবর্তী বাড়িতে উঠলেন এবং ঘরের দরজা বন্ধ করে দিলেন। সেই ঘরটির চারিদিকে বেড়াগুলি জানলার মতো লোহার শিক বসানো ছিল। সবাই বাহির হতে ঠাকুরের সহিত কথা বলার চেষ্টা করছে। প্রায় ঘণ্টাখানেক পরে, সন্ধ্যার সামান্য পূর্বে শ্রী ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ভেতরের ঘরে নিয়ে যাওয়া হলো। একটু পরে সেই ঘরের পেছনে দরজা দিয়ে ঠাকুরকে কোলে করে দৌড়াতে আরম্ভ করলেন রোহিণীবাবু। ভিড় কিন্তু কমে না, ক্রমশ ভিড় বেড়ে যাচ্ছে। ভিড়ের হাত থেকে রক্ষা করবার জন্য হাতে হাত ধরে রোহিণীবাবুকে ঘিরে শ্রীযুক্ত ধীরেন্দ্র মোহন চক্রবর্তী এবং অন্য কয়েকজন গুরুভ্রাতা আসছেন। সবাই রোহিণীবাবুর পেছনে ছুটছেন। চেরাগ আলী ভাইয়ের সহিত একদল মুসলমান ভক্ত উত্তেজিত হয়ে আসতেছে। তাহারা চেরাগ আলী ভাইকে বললেন, তুমি হুকুম দাও, আমরা ঠাকুরকে কাড়িয়া লইয়া আসি। রোহিণীবাবু ঠাকুরকে কোলে করিয়ে দৌড়ায় আর পেছন ফিরে তাকায় না। নদীর পাড়ে কামিনীবাবুর ঘরে ঠাকুরকে উঠাতে গেলেন, কিন্তু ঠাকুর বললেন, আর এখানে নয়, একেবারে নৌকোয়। ওই সময় রোহিণীবাবুর সহিত অমূল্যবাবু ও দিগেন্দ্রনাথ ঘোষালও ছিলেন। রোহিণীবাবু নৌকা ওই ঘাটেই ছিল। দেরি না করে ঠাকুরকে নিয়ে নৌকায় উঠতেই ঠাকুর নৌকা ছাড়িয়ে দিতে আদেশ করলেন। নৌকা ছেড়ে অনেক দূরে এসে দাঁড়ালো। অসংখ্য লোক নদীর তীরে দাঁড়িয়ে কীর্তন করছে এবং কেহ কেহ রাম ভাই বলে চিৎকার করছে। মনে হচ্ছে যেন তাহারা সাতটায় নৌকার নিকট আসতে উৎসুক। দেরি না করে নৌকা ছেড়ে দেওয়া হলো। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সমস্ত দিন ঠাকুর কিছুই গ্রহণ করেন নাই। ঘড়িসারের বাজারে এসে কমলালেবু, পাটালি গুড় ও রসগোল্লা কেনা হলো। ঠাকুরকে কমলালেবু, পাটালি গুড় ও রসগোল্লা দেওয়া হলো। ঠাকুর সবই গ্রহণ করলেন। বললেন, আর কিছু নেই। চুপ করে রোহিণীবাবু বসে আছেন। ঠাকুর ২-৩ বারই ওই একই কথা জিজ্ঞাসা করলেন। এই সময় শ্রদ্ধেয় দিগেন্দ্রনাথ ঘোষাল রোহিণীবাবুকে বললেন, মনমোহন পাইনের স্ত্রী সামান্য কিছু খাবার পাতায় বাঁধিয়া আমাকে দিয়া বলিয়াছিলেন যে সারাদিন ধরিয়া চেষ্টা করিয়াও তিনি ঠাকুরের নিকট পৌঁছাতে পারেন নাই। এই খাবারটুকু আমি যেন ঠাকুরকে দিই। আমি সেই ছোট পোটলাটি নৌকার পাটাতনের তলায় রাখিয়া দিয়াছি। রোহিণীবাবু সেই খাবার আনতে বলায় দিগেন্দ্রনাথ বাবু তাহার হাতে একটি ছোট পোটলা এনে দিলেন। পোটলাটি খুলে ঠাকুরের নিকট দিলে ঠাকুর যেন খুব আনন্দিত হলেন এবং পরম তৃপ্তি সহকারে উহা গ্রহণ করলেন।
ভক্তের ভগবান শরণাগতের বাঞ্ছা পূরণ করলেন। নৌকাটা ছোট ছিল, এত বড় মেঘনা নদীতে 4-5 জন লোক এই নৌকায় যাওয়া উচিত নয় বলে রোহিণীবাবু অন্য আরেকটি নৌকা ভাড়া করতে বললেন। অমূল্যবাবু ও দিগেন ভাই সেই নৌকায় উঠলেন। রোহিণীবাবু ঠাকুরকে নিয়ে ওই নৌকায় রইলেন। নৌকা চলিতেছে, মেঘনা নদী ভীষণ জোরালো হয়ে উঠেছে। ঠাকুর যেন অকাতরে ঘুমাচ্ছেন। মাঝি মাত্র একজন, বৈঠা বাইয়া চলছে। রোহিণীবাবু বসে আছেন। পাটাতনের নিচে জল জমেছে বলে মনে হলো। মাঝিকে এই কথা বলায় সে বলিল, নৌকাতে একটু জল ওঠে, আপনি একটু জল সেচিয়া দেন। এক পাশে 2খানি তক্তা উঠিয়ে দিয়ে বড় মগ দিয়ে রোহিণীবাবু জল ফেলতে আরম্ভ করলেন। জল যতই ফেলেন কিন্তু কমে না, যেমন জল তেমনই আছে। মাঝিকে বললেন, কিন্তু মাঝি সে কথা গ্রাহ্যই করল না। ঠাকুর যেন অঘরে ঘুমাচ্ছেন। মাঝিও নিজের মনে বৈঠা বাইয়া চলছে। রোহিণীবাবু কিন্তু জল সেচিয়া খুব ক্লান্ত হয়ে পড়েছেন। মনে করলেন, ঠাকুর আছে, তাহারা তো চিন্তা কেন, তিনি কেন এত ভয় পাচ্ছেন? রোহিণীবাবু আর জল ফেলবেন না বলে স্থির করলেন। রোহিণীবাবু ঠাকুরের পাশে শুয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন তাতে আর ঠিক বলতে পারলেন না। ঠাকুরই তাহাকে ডেকে তুললেন। রোহিণীবাবু চক্ষু মেলিয়া দেখলেন ভোর হয়েছে। ঠাকুর ইতিমধ্যে হাত মুখ ধুয়ে বসে আছে। ঠাকুরকে নিয়ে ওপরে উঠতেই অন্য নৌকাখানি ঘাটে এসে পৌঁছায়। সকলে তাহারা একসঙ্গে বাসায় উপস্থিত হলেন। ঠাকুরের জন্মস্থানে যে কয়েকদিন ছিলেন বড়ই আনন্দে সকলের দিন কাটিয়েছিল। একদিন ঠাকুরের দ্বিতীয় ভাতৃবধূ তাহাকে ঠাকুর যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরখানিও দেখিয়ে দিলেন। জয় রাম, জয় গোবিন্দ।